Hey everyone, welcome to Cooking Up Literature with Deepa. আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একটা কবিতা উইলিয়াম মর্সেতের লেখা লন্ডন 82 or টু মিল্টন। এই কবিতাটাও উইলিয়াম মর্সেতের লেখা। এই কবিতার দুইটা নাম দেখতে পাচ্ছ, একটা লন্ডন 82 আর একটা টু মিল্টন। এর পিছনে কাহিনী হচ্ছে 1802 সালে লন্ডনে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, তখন কবি উইলিয়াম মর্সেত মনে করেছিলেন যে এই সময় জন মিল্টনের আবির্ভাবের দরকার। জন মিল্টনের আবির্ভাবের মাধ্যমেই এই অস্থিতিশীল পরিবেশকে স্থিতিশীল পরিবেশ করা যাবে। এরপর টু মিল্টন নামকরণ করার পিছনে কারণটা হচ্ছে, যেহেতু 1802 সালের পরিস্থিতিকে স্থিতিশীল করার জন্য উইলিয়াম মর্সেত জন মিল্টনের আগমন কামনা করছেন। এই জন্যই এই কবিতাটা উইলিয়াম মর্সেত জন মিল্টনের প্রতি একটা ট্রিবিউট হিসেবে লিখেছেন জন্য এই কবিতাটার নাম হচ্ছে টু মিল্টন। এরপর দেখো, এদিকে একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটা উইলিয়াম মর্সেত 1770 সালে 7 এপ্রিল জন্মগ্রহণ করেন এবং 23 এপ্রিল 1850 সালে মৃত্যুবরণ করেন। ছবির নিচে দেখো একটা বক্স দেওয়া আছে, এই বক্সে জন্ম মৃত্যু সাল লেখা আছে। এরপর এর দিকে তাকালে আমরা আরেকজন কবির ছবি দেখতে পাচ্ছি। ইনি হলেন জন মিল্টন, যাকে কেন্দ্র করে আর কি এই কবিতাটা লেখা। জন মিল্টনের জন্ম 9 ডিসেম্বর 1608 আর মৃত্যু হচ্ছে 8 নভেম্বর 1674। জন মিল্টনের কবিতা পড়ে জানতে পেরেছিলেন যে জন মিল্টনের সময়ে যখন পিউরিটান এজে, আমরা জানি জন মিল্টন হচ্ছে পিউরিটান এজের কবি, যখন ওই সময়ে 17th সেঞ্চুরিতে যখন অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, তখন জন মিল্টন তার লেখনীর মাধ্যমে এক প্রতিবাদ জানিয়েছিলেন। তেমনি লন্ডনে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা সামাল দেওয়ার জন্য জন মিল্টনের মতো প্রতিবাদী চেতনার কাউকে দরকার। চলো কবিতাটা আগে শুরু করি। কবিতাটা পুরোটা অ্যানালাইসিস করার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আসলে কেন এই কবিতাটা মাধ্যমে জন মিল্টনের আবির্ভাব কামনা করা হচ্ছে। দেখো, ফার্স্টেই মিল্টনের পরে একটা নোট অফ এক্সক্লামেশন আছে। এই এক্সক্লামেশন চিহ্নটা দ্বারাই বোঝা যাচ্ছে যে মিল্টনকে আকুলভাবে আহ্বান করার একটা প্রবণতা। মিল্টন, দাও শুডেস্ট বি লিভিং অ্যাট দিস আওয়ার। এখানে দাও শুডেস্ট অর্থ তোমার উচিত, বি লিভিং অ্যাট দিস আওয়ার মানে এই মুহূর্তে তোমার থাকা প্রয়োজন বা তোমার থাকা উচিত, মানে তোমার আগমন প্রয়োজন। দাও হচ্ছে archaic or dialect version of English writing. Archaic or dialect. আমাদের দেখো প্রত্যেকেরই কিন্তু আঞ্চলিক ভাষা আছে, তেমনি মধ্যযুগীয় সময়ে কবিরা যে কিছু কিছু ওয়ার্ড ইউজ করতো, যেগুলো আমাদের নর্মালি আমরা যে ইংলিশগুলো ইউজ করি তার থেকে একটু ভিন্ন ধাঁচের, সেগুলোই হচ্ছে আর্কাইক অর ডায়ালেক্ট। এরকম বিভিন্ন ধরনের ওয়ার্ড আছে যেগুলো আমরা লিটারেচারে অনেক কবিতা পড়তে গেলে দেখতে পাবো। এগুলো নিয়ে একটা বিশদ আলোচনা আমি তোমাদের অন্য একটা ক্লাসে দেখাই দিব। আজকের কবিতায় যে যে ওয়ার্ডগুলো আসতেছে শুধু সেগুলাই বলি। দেখো, এখানে দাও আছে, দাও মানে হচ্ছে ইউ। আর এখানে আরেকটা ওয়ার্ড আছে ডায়ালেক্ট বা আর্কাইক ওয়ার্ড, সেটা হচ্ছে হ্যাথ মিনস এখানে হ্যাজ। এই দুইটা আর্কাইক ওয়ার্ড আপাতত দেখতে পাচ্ছি আমরা। মিল্টন, দাও শুডেস্ট বি লিভিং অ্যাট দিস আওয়ার। হে মিল্টন, তুমি যদি এই সময়ে থাকতে বা তোমার এই সময়ে থাকা উচিত। দেখো, এদিকে বাংলা মিনিংগুলো দেওয়া আছে, একটা করে ইংলিশ লাইন আর বাংলা লাইন আমি তোমাদের বুঝাই দিচ্ছি। মার্কার। মিল্টন, তুমি যদি এই মুহূর্তে জীবিত থাকতে। মিল্টন, দাও শুডেস্ট, তুমি যদি, বি লিভিং অ্যাট দিস আওয়ার, এই সময়ে জীবিত থাকতে। ইংল্যান্ডের প্রয়োজন, অফ দি হচ্ছে আরেকটা আর্কাইক ওয়ার্ড, দি, দৌ এগুলো সবই হচ্ছে ইউ এর ভার্সন। দি, ইংল্যান্ডের তোমার প্রয়োজন। এখানে দি হচ্ছে ইউ এর অবজেক্টিভ ফর্ম আর দাও হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। ইংল্যান্ড হ্যাড নিড অফ দি, ইংল্যান্ডের তোমার প্রয়োজন। শি ইজ এ ফ্যান। এখানে যে শিটা আছে, এই শিটা দ্বারা কিন্তু জন মিল্টনকে বোঝানো হচ্ছে না, এই শিটা দ্বারা ইংল্যান্ডকে বোঝানো হয়েছে। ইংল্যান্ড একটা কান্ট্রি, আমরা জানি যে কান্ট্রির পরিবর্তে আমরা শি ব্যবহার করতে পারি, কান্ট্রিকে আমরা ফিমেল হিসেবে বিবেচনা করি। শি ইজ এ ফ্যান, সে এখন স্থির জলাভূমি। ফ্যান মানে হচ্ছে, দেখো, ফ্যান অফ স্ট্যাগন্যান্ট ওয়াটার।
ফ্যান অফ স্ট্যাগনেন্ট ওয়াটার মানে হচ্ছে স্থির জলাভূমি। শি ইজ এ ফ্যান অফ স্ট্যাগনেন্ট ওয়াটার, অর্থাৎ ইংল্যান্ড এখন এমন একটা জলাভূমি যার পানি হচ্ছে স্থির। অল্টার, সোর্ড অ্যান্ড পেন, এগুলো হচ্ছে ইংল্যান্ডের মানে ভালো গুণ বা বিশেষ গুণ, যেগুলো এখন আর নাই। এই যে ফায়ার সাইড, দ্য হিরোইক ওয়েট অফ ওয়াল অ্যান্ড হাওয়ার, 1 2 3 4 5, এই যে পাঁচটা বৈশিষ্ট্য, অল্টার, সর্ট, পেন, ফায়ার সাইড, হিরোইক ওয়েলথ অফ হোল অ্যান্ড হাওয়ার, এই 5টা বৈশিষ্ট্য হচ্ছে লন্ডন বা ইংল্যান্ডের ভালো গুণ বা বিশেষ বৈশিষ্ট্য, যেগুলো এখন নেই। হ্যাভ ফোরফেইটেড, ফোরফেইটেড মানে হারিয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে, মানে ইংল্যান্ডের আগে এই গুণগুলো ছিল কিন্তু এখন এই ইংল্যান্ডের গুণগুলো থেকে রিক্ত বা শূন্য। অল্টার, অল্টার অর্থ হচ্ছে বেদি। সোর্ড, সোর্ড মানে তলোয়ার। পেন, পেন মানে কলম। ফায়ার সাইড, গৃহকোণ। দ্য হিরোইক ওয়েলথ, হিরোইক ওয়েলথ অফ হোল অ্যান্ড হাওয়ার, হিরোইক ওয়েলথ অফ হোল অ্যান্ড হাওয়ার মানে মহিমাময় প্রাচীন অট্টালিকা ও কুটির, মানে ইংল্যান্ডের যত প্রাচীন অট্টালিকা এবং কুটির আছে এগুলো ইংল্যান্ডের প্রাচীন ঐতিহ্য এইসব বহন করে, এজন্য অট্টালিকা ও কুটিরেরও একটা বিশেষ গুরুত্ব আছে। হ্যাভ ফরফেইড, হ্যাভ ফরফেইড মানে সব হারিয়েছে, মানে ইংল্যান্ডের যত ঐতিহ্য ছিল আর এর যত বিশেষ ভালো বৈশিষ্ট্য ছিল, মানে 5টা যে বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে, ইংল্যান্ড এখন সব হারিয়েছে। দেখো, দে আর অ্যানসিয়েন্ট ইংলিশ ডয়ার, মানে তাদের প্রাচীন ইংরেজ ঐশ্বর্য, মানে তারা তাদের প্রাচীন যত ঐশ্বর্য ছিল সব হারিয়েছে। একটু নিচের দিকে, অফ ইনওয়ার্ড হ্যাপিনেস, এর সাথে আরেকটা জিনিস যুক্ত আছে, ইনওয়ার্ড হ্যাপিনেস। ইনওয়ার্ড হ্যাপিনেস মানে হচ্ছে তাদের অন্তর্নিহিত যে সুখ, ঐশ্বর্য, ঐতিহ্য এসব কিছু হারানোর সাথে সাথে তারা তাদের ইনওয়ার্ড হ্যাপিনেস মানে অন্তরের যে সুখ, এই অন্তরের সুখটাও তারা হারিয়েছে। এরপর দেখো কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি বলেছেন উই আর সেলফিশ ম্যান, মানে আমরা স্বার্থপর মানুষ। আমরা বলতে কারা? ইংল্যান্ডের অধিবাসীরা, ইংল্যান্ড বা লন্ডনে আমরা যারা অধিবাসী আছি তারা আমরা স্বার্থপর মানুষ। ও রেইজ আস আপ, হে আমাদের জাগাও। এখানে কবি প্রার্থনাটা কার প্রতি করছেন? কবি জন মিল্টনের প্রতি। জন মিল্টনকে কবি বলছেন যে ও রেইজ আস আপ, হে আমাদেরকে জাগাও। রিটার্ন টু আস এগেইন, আমাদের কাছে ফিরে এসো, মানে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন মিল্টনকে লন্ডনে ফিরে আসতে বলছেন। অ্যান্ড গিভ আস ম্যানার্স, ম্যানার মানে শিষ্টাচার, এবং আমাদের দাও শিষ্টাচার, মানে কবি জন মিল্টনের কাছ থেকে শিষ্টাচার প্রার্থনা করছেন। এর পাশাপাশি ভার্চু, ফ্রিডম, পাওয়ার মানে নীতি, স্বাধীনতা, শক্তি এসবও প্রার্থনা করছেন। কবি ওয়ার্ডসওয়ার্থ জন মিল্টনের কাছ থেকে শিষ্টাচার, নীতি, স্বাধীনতা এবং শক্তি প্রার্থনা করছেন এবং তার ফিরে আসা প্রার্থনা করছেন এবং বলছেন হে আমাদের জাগাও, অর্থাৎ জন মিল্টনের প্রতি এটা একটা প্রার্থনা। এটা হচ্ছে ইউ এর পজেসিভ ফর্ম। দাই সোল, দাই সোল বলতে জন মিল্টনের সোলকে বোঝানো হয়েছে। দাই সোল ওয়াজ লাইক এ স্টার, তোমার আত্মা ছিল এক উজ্জ্বল নক্ষত্রের মতো। দেখো, তোমার আত্মা ছিল এক উজ্জ্বল নক্ষত্রের মতো। ওয়াজ লাইক এ স্টার, স্টার মানে তারা বা নক্ষত্র, মানে মিল্টনের আত্মা ছিল একটা উজ্জ্বল নক্ষত্রের মতো। অ্যান্ড ডুয়েলথ অ্যাপার্ট, ডুয়েলথ অ্যাপার্ট মানে স্বতন্ত্র। মিল্টনের আত্মা ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো, তার সাথে সাথে স্বতন্ত্র। দাও, অ্যানাদার, দাও আগে উপরে একবার ছিল প্রথম লাইনে, দাও মানে আগে বলে দিয়েছি যে দাও মানে হচ্ছে ইউ। দাও হ্যাডেস্ট, হ্যাড মানে হ্যাড, বোঝাই যাচ্ছে কিছুটা, এটাও আর একটা আর্কাইক ওয়ার্ড। দেখতে পাচ্ছ এই কবিতায় অনেকগুলো আর্কাইক ওয়ার্ড আছে। দাও হ্যাড মানে ইউ হ্যাড, তোমার ছিল এ ভয়েস, একটা কণ্ঠস্বর, হুজ সাউন্ড ওয়াজ লাইক দ্য সি, মানে তোমার কণ্ঠস্বর ছিল সাগরের গভীর গর্জনের মতো। সাউন্ড লাইক দ্য সি মানে সাগরের গভীর গর্জনের মতো ছিল মিল্টনের কণ্ঠ। দাও হ্যাডস এ ভয়েস হুজ সাউন্ড ওয়াজ লাইক দ্য সি, তোমার কণ্ঠস্বর ছিল সাগরের গভীর গর্জনের মতো। পিওর অ্যাজ দ্য নেকেড হ্যাভেন্স, এখানে নেকেড হ্যাভেন্স দ্বারা নেকেড হ্যাভেন্স দ্বারা বোঝানো হয়েছে উদার আকাশ, উদার আকাশ বা খোলা আকাশ।
পিওর অ্যাজ দ্য, আকাশ কি আমাদের কাছে, আমরা জানি আকাশ বলতে নির্মল কিছু বা পবিত্র কিছু। আকাশকে অনেক সময় আমরা হ্যাভেনের সাথেও তুলনা করি, আমরা ভাবি যে হ্যাভেন, গড, সব কিছু আকাশের দিকে বা উপরের দিকেই। পিওর অ্যাজ দ্য ন্যাকেড হ্যাভেন্স, নির্মল ছিল তা উদার আকাশের মতো। পিওর তো এখানে নির্মল। পিওর অ্যাজ দ্য ন্যাকেড হ্যাভেন্স মানে কবির ভয়েসটা সম্পর্কে এখানে বলা হচ্ছে। কবির ভয়েস ছিল উদার আকাশের মতো, ম্যাজেস্টিক মহিমান্বিত, অ্যান্ড ফ্রি, ফ্রি মুক্ত। কণ্ঠস্বর ছিল সাগরের গম্ভীর গর্জনের মতো, পিওর অ্যাজ ন্যাকেড হ্যাভেন্স, নির্মল উদার আকাশের মতো, মহিমান্বিত ও মুক্ত। সো ডিডেস দাও, দেখো দাও আবার আছে। দাও মানে কি, ফার্স্ট লাইনে ছিল, এ লাইনে ছিল, আবার এ লাইনেও। দাও মানে ইউ। সো ডিডেস ইউ ট্রাভেল অন লাইফস কমন ওয়ে, তাই তুমি জীবনের পথে অগ্রসর হয়েছিলে। মানে কবির মানে জন মিল্টনের সমুদ্রের গম্ভীর গর্জনের মতো ভয়েস ছিল, পিওর ন্যাকেড হ্যাভেন্সের মতো একটা হার্ট, ম্যাজেস্টিক ফ্রি মানে মহিমান্বিত মুক্ত হার্ট ছিল। এই কারণে সে জীবনের পথে অগ্রসর হতে পেরেছিল কিভাবে, ইন চিয়ারফুল গডলিনেস, সপ্রসন্ন ধার্মিকতায়। মানে তার মন যে এত ভালো, তার চিন্তা ভাবনা যে এত উদার মহৎ, সে কারণে সে সপ্রসন্ন ধার্মিকতায় জীবনের পথে অগ্রসর হতে পেরেছিল। অ্যান্ড ইয়েট দাই হার্ট, ইয়েট মানে কি এখন পর্যন্ত, দাই, দাই আবার আছে, ইয়োর আগে বলে দিয়েছি, দাই মানে ইয়োর। অ্যান্ড ইয়েট দাই হার্ট, এবং এখনো তোমার হৃদয়, বাট তোমার হৃদয় দ্য লোলিয়েস্ট ডিউটিস অন হারসেলফ ডিড লে, স্বেচ্ছায় গ্রহণ করেছিল সবচেয়ে বিনম্র কর্তব্য। মানে সবচেয়ে বিনম্র কর্তব্য বলতে বোঝানো হয়েছে প্যাট্রিয়টিজম বা দেশপ্রেম। জন মিল্টনও ছিলেন লন্ডনের একজন কবি। তিনি তার সময়কালীন সময়ে সেভেন্টিন সেঞ্চুরিতে যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তখন তিনি কিন্তু চুপচাপ বসে থাকেননি। তিনি তার লেখনীর মাধ্যমে প্রতিবাদ করেছিলেন কি যতদূর পারা যায়। তার যে দেখো এখানে দেওয়া আছে যে ভয়েস whose sound was like the sea, pure as the naked heavens, majestic, free, এই গুণগুলো দ্বারা কবির মানে জন মিল্টনের গুণগুলোকে বলা হয়েছে, জন মিল্টনের প্রশংসাই করা হয়েছে। জন মিল্টনের এত নির্মল হৃদয়, মুক্ত, মহিমান্বিত, কণ্ঠস্বর গভীর গঞ্জনের মতো, মানে তার প্রশংসা আর কি। সে এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও সে কি করেছিল, স্বেচ্ছায় গ্রহণ করেছিল সবচেয়ে বিনম্র কর্তব্য। সে চাইলে কিন্তু অন্য কোনো টপিক নিয়ে কবিতা লিখতে পারতো বা অন্য কোনো কিছু করতে পারতো। সপ্রসন্ন ধার্মিকতা, তবু তোমার হৃদয় স্বেচ্ছায় গ্রহণ করেছিল সবচেয়ে বিনম্র কর্তব্য, মানে দেশপ্রেমী হয়ে দেশের অরাজক পরিস্থিতির বিরুদ্ধে কলমের মাধ্যমে যুদ্ধ করা আর কি। ওভারঅল এটাই ছিল এই কবিতার আলোচনা। এরপর আমরা সামারি যখন পড়বো তখন আমরা আর কি আরো ভালোভাবে বুঝতে পারবো। এখন চলো নিচের দিকে কিছু কিছু ওয়ার্ড ছিল যে ওয়ার্ডগুলো মানে আমাদের জন্য আনকমন, এই ওয়ার্ডগুলোর আমি নাম দিয়েছি কুকিং ইনগ্রিডিয়েন্টস। কুকিং ইনগ্রিডিয়েন্টস বলতে আমরা যখন ধরো কোনো সেন্টেন্স মেকিং করব বা কথা বলবো, আমাদের তো ভোকাবুলারি ইনরিচ করা প্রয়োজন। এজন্য আমরা যে ওয়ার্ডগুলো আমাদের কাছে আননোন, সে ওয়ার্ডগুলো আমাদের সিনোনিম অ্যান্টোনিম আকারে সব কিছু জেনে নিলে আমাদের ভোকাবুলারি ইনরিচ হবে। চলো এখানে ফার্স্ট যে ওয়ার্ডটা, এটা হচ্ছে ফ্যান। এখানে আমি ফ্যানের দুইটা সিনোনিম দিয়েছি, ফ্যানের দুইটা অ্যান্টোনিম দিয়েছি। তোমরা এই দুটো পড়ার সাথে সাথে নিজেরা আরও কিছু খুঁজে বের করে অ্যাড করতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী। দেখো ফেন অর্থ আমরা ওখানে কে পেয়েছিলাম, একটা জলাশয় যার পানিটা কি ছিল, বদ্ধ ছিল। ফেন মানে সিনোনিম কি, দেখো সিনোনিম আছে দুইটা, একটা ওয়েটল্যান্ড আর একটা সোয়াম্প, মানে জলাশয়। ফেন অর্থ জলাশয়, ওয়েটল্যান্ড মানেও জলাশয়, সোয়াম্প মানেও জলাশয়। অ্যান্টোনিম দেখো কি দেওয়া আছে, অ্যান্টোনিম দেওয়া আছে হিল, আর একটা দেওয়া আছে ড্রাইল্যান্ড। হিল, ড্রাইল্যান্ড, হিল মানে পাহাড়, ড্রাইল্যান্ড মানে কি মরুভূমি বলতে পারো, মানে যেখানে আর কি পানি নেই, পানির অভাব। দুই নম্বরটা হচ্ছে স্ট্যাগন্যান্ট। ফেন, স্ট্যাগন্যান্ট এই দুটো ওয়ার্ড একসাথে ছিল কবিতায়। স্ট্যাগন্যান্ট মানে কি বদ্ধ, মানে যে জলাশয়ের কথা বলা হয়েছিল কবিতায়, ওই জলাশয়ের পানি ছিল বদ্ধ। স্ট্যাগন্যান্টের সিনোনিম দেওয়া আছে স্টিল অ্যান্ড মোশনলেস। স্টিল মানে কি স্থির, মোশনলেস মানেও স্থির বা বদ্ধ, মানে পানিটাকে বোঝানো হয়েছে। আর স্ট্যাগন্যান্টের অ্যান্টোনিম দেখো ফ্লোয়িং। ফ্লোয়িং মানে কি যেটা প্রবাহিত হচ্ছে, অ্যাক্টিভ মানে যেটা চালু আছে বা চলছে।
মানে সচল পানি আর কি। 3 নম্বরে দেখো কি অল্টার। অল্টার বলতে কবিতায় আমরা অর্থ পেয়েছিলাম বেদি। এখানে দেখো সিনোনিম দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে হলি প্লেস আর একটা স্যাক্রেড টেবল। হলি প্লেস বা স্যাক্রেড টেবল এই দুটোকে আমরা অল্টার সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি, যার মানে হচ্ছে বেদি। এবার অল্টার দুইটা অ্যান্টোনিম আছে, একটা অর্ডিনারি টেবল আর একটা প্লেস, এটা অ্যান্টোনিম। এরপর 4 নম্বরে আছে সর্ড। সর্ড মানে কি ছিল ওখানে? তলোয়ার। সর্ডের দুইটা সিনোনিম দেওয়া আছে, একটা হচ্ছে ব্লেড। ব্লেড তো আমরা ইউজুয়ালি ওয়ার্ডটা অনেক ইউজ করি, ব্লেড। আর একটা স্যাভার। এই দুইটা সর্ড বা তলোয়ারের সিনোনিম হিসেবে। আর অ্যান্টোনিম আছে দুইটা, একটা শিল্ড আর একটা পিস। এই দুইটা সর্ড বা তলোয়ার। 5 নম্বরে যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে হল। হলের সিনোনিম দুইটা হচ্ছে, একটা হচ্ছে করিডোর আর একটা প্যাসেজওয়ে। চলো আমরা কবিতার পেজটা একটু দেখে আসি। হল অ্যান্ড বর এই দুইটা একসাথে ছিল। দ্য হিরোইক ওয়েলথ অফ হল্ট অ্যান্ড বর, এখানে হল্ট অ্যান্ড বর দ্বারা বোঝানো হয়েছিল মহিমাময় প্রাচীন অট্টালিকা ও কুটির। দুইটা একসাথে ছিল হল অ্যান্ড হাওয়ার। এবার আমরা হল অ্যান্ড বর, এবারে দুইটা আলাদা আলাদা করে আমাদের সিনোনিম দিয়েছি। চলো সিনোনিম এখানে দেখে আসি। হলের সিনোনিম দিয়েছি করিডোর আর প্যাসেজওয়ে। নিচে দেখো আছে বর, এই যে বর। ওখানে ছিল অট্টালিকা ও কুঠির। এখানে দেখো বরের সিনোনিম হচ্ছে শেল্টার, রিট্রিট। আর হলের সিনোনিম দিয়েছি করিডোর আর প্যাসেজওয়ে। হলের অ্যান্টোনিম হচ্ছে রুম বা ক্লোজেট। আর বরের অ্যান্টোনিম ওপেন ফিল্ড বা এক্সপোজার। এখানে দেখো ব্যবহৃত হয়েছে ওপেন ফিল্ড, এখানে ব্যবহৃত হচ্ছে ওপেন ফিল্ড হিসেবে, আর এখানে ব্যবহৃত হচ্ছে বদ্ধ ফিল্ড হিসেবে বা রুম হিসেবে। এবার দেখো পরের ওয়ার্ডটা হচ্ছে ফরফেইট। এটা মানে রিক্ত বা শূন্য, মানে যা কিছু হারিয়ে গেছে। এটার সিনোনিম হচ্ছে লস্ট, মানে লস একটা সারেন্ডার্ড। লস সারেন্ডার্ড অর্থ ফরফেইট, মানে যা কিছু হারিয়ে গেছে। অ্যান্টোনিম রিগেইনড, রিটেইনড। 8 নম্বরে যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে ডর। ডরের সিনোনিম আছে ডৌরি, এন্ডোর্টমেন্ট, মানে যা কিছু এক্সট্রা পাওনা সেটা হচ্ছে ডৌরি, এন্ডোর্টমেন্ট। হচ্ছে ডেপ্ট বা লস। ডাউরি এন্ডোর্টমেন্ট দ্বারা কোনো কিছু পাওয়া বা গেইন বোঝানো হয়েছে, আর ডেপ্ট বা লস দ্বারা হারানো। ডুয়েল চ্যাপার্ট ওয়ার্ডটা কবিতায় ব্যবহৃত হয়েছিল স্বতন্ত্র হিসেবে। ডুয়েল চ্যাপার্টের সিনোনিম লিভড অ্যালোন বা আইসোলেটেড লাইফ। আইসোলেট মানে একাকী বাস করা। অ্যান্টোনিম হচ্ছে লিভ টুগেদার অর সোশ্যালাইজড। 3 নম্বর ওয়ার্ডটা হচ্ছে নেকেড হ্যাভেন্স, মানে নির্মল আকাশ। এটার সিনোনিম হচ্ছে ওপেন স্কাই, বেয়ার স্পেস। দুইটার অর্থ নির্মল আকাশ বা খোলা আকাশ। অ্যান্টোনিম হচ্ছে ক্লাউডেড স্কাই আর কভার্ড হ্যাভেন্স। ক্লাউডেড স্কাই মেঘযুক্ত আকাশ বা মানে নির্মল আকাশ নয় আর কি। 11 নম্বরে ম্যাজেস্টিক। ম্যাজেস্টিক মানে মহিমান্বিত। এর সিনোনিম আছে গ্র্যান্ড আর রিগাল। অ্যান্টোনিম আছে অর্ডিনারি আর হাম্বল। 12 নম্বরে গডলিনেস। হলিনেস, পিয়াসনেস দুইটার অর্থ হচ্ছে ধার্মিকতা। এটা হচ্ছে গডলিনেসের সিনোনিম। আর অ্যান্টোনিম আছে উইকনেস অ্যান্ড সিলফুলনেস, মানে উইক মানে তো শয়তান, আর সিন মানে পাপ, মানে শয়তানতায় পূর্ণ আর পাপে পূর্ণ, মানে ধর্মান্ধতার বা ধর্মবিশ্বাসের বিপরীত টার্ম। ওভারঅল এই ছিল সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। আমি 2টা করে দিয়েছি। তোমাদের কাজ হচ্ছে আরও সিনোনিম অ্যান্টোনিম খুঁজে বের করে এর সাথে অ্যাড করা। 2টা করে দিয়েছি। তোমরা 3, 4, 5টা করে অ্যাড করে তোমাদের ভোকাবুলারি এনরিচ করতে পারো। এরপরে আমরা কিছু কোশ্চেন দিয়েছি। এই কোশ্চেনের মাধ্যমে আমরা এই কবিতার ওভারঅল মিনিং বোঝার চেষ্টা করব। দেখো 1 নম্বর যেটা আছে, হোয়াট ইনফরমেশন ডু ইউ হ্যাভ অ্যাবাউট মিল্টন, মানে কবিতাটা জন মিল্টন সম্পর্কে লেখা। আমাদের মিল্টন সম্পর্কে আরও এক্সেস তথ্য দেওয়ার জন্য বলেছি যে মিল্টন সম্পর্কে তুমি কী কী তথ্য জানো। দেখো ইন লন্ডন 82
মানে লন্ডন 82 হচ্ছে ওয়ারসথের কবিতা। এই কবিতা দ্বারা ওয়ারসথ প্রেইজেস জন মিল্টন। জন মিল্টনকে প্রেইজ করেছেন বা মহিমান্বিত করেছেন ওয়ারসথ ইন লন্ডন 82, মানে লন্ডন 1802 কবিতায় ওয়ারসথ জন মিল্টনকে মহিমান্বিত করেছেন। কেন করেছেন? ফর হিজ আউটস্ট্যান্ডিং কোয়ালিটিস, মানে তার যে অসাধারণ প্রতিভাগুলো ছিল, এই অসাধারণ প্রতিভার কারণে জন মিল্টনকে ওয়ারসথ মহিমান্বিত করেছেন তার কবিতায়। মিল্টন লিভড ডিউরিং পিউরিটান এজ, আগেই বলেছি যে জন মিল্টন 1700 শতকের কবি ছিলেন, তখন যুগ ছিল পিউরিটান যুগ। এই পিউরিটান যুগের কবি হলেন জন মিল্টন। এ টাইম অফ কনফ্লিক্ট অ্যান্ড চেঞ্জ ইন লিটারেচার, এ টাইম অফ কনফ্লিক্ট অ্যান্ড চেঞ্জ ইন লিটারেচার, মানে সাহিত্যের একটা সাংঘর্ষিক সময়। এই সময়ে ধর্ম এবং রাজনীতি নিয়ে একটা সংঘর্ষ চলছিল, যা ওই সময়ে সাহিত্যে প্রভাব ফেলে। হি combined Renaissance cultural ideas with Christian values in his work, মানে জন মিল্টন যখন ওই সময় কবি থাকায়, ওই সময় তিনি যে কবিতাগুলো লিখতেন, সেখানে তিনি রেনাইসেন্স বা নবজাগরণ এবং খ্রিস্টিয়ান ভ্যালুস, খ্রিস্টান ধর্মের যে মূলবাদ তা নিয়ে লিখতেন। কিন্তু তার লেখার মধ্যে তিনি কখনোই ধর্ম এবং রাজনীতির মধ্যে কনফ্লিক্ট বা সংঘর্ষ ঘটাননি। তিনি এক্ষেত্রে বেশ সচেতন ছিলেন। ডিসপাইট দ্য স্ট্রিক্ট রিলিজিয়াস রেস্ট্রিকশন অব দিস টাইম, সেই সময়ে যেহেতু ধর্ম আর ব্যবসা কেন্দ্রিক ব্যবস্থা গড়ে উঠেছিল, মানে এ কারণে ধর্মীয় সাংঘর্ষিক বিষয়টা দেখা গিয়েছে পিউরিটান এজে। মিল্টন মেইনটেইনড বোথ আর্টিস্টিক অ্যান্ড রিলিজিয়াস ইন্টিগ্রিটি, তিনি ধর্ম এবং রাজনীতিকে একত্রে গুলিয়ে ফেলেননি। ধর্ম তার ক্ষেত্রে ছিল আলাদা, রাজনীতি আলাদা। তিনি লিখেছিলেন ঠিকই ওই পিউরিটান এজ সম্পর্কে, কিন্তু পারফেক্টলি ধর্ম এবং রাজনীতি দুইটার মিক্সচার কখনো হয়নি তার লেখায়। নোন ফর হিজ ইন্টেলেক্ট, তার বুদ্ধিমত্তার জন্য তিনি পরিচিত ছিলেন। বিলিভ ইন লিবার্টি, স্বাধীনতায় বিশ্বস্ত ছিলেন। অ্যান্ড রিজেকশন অফ ফ্ল্যাটারি, তার লিগ্যাসি ছিল স্ট্রং। ইভেন হোয়েন ব্লাইন্ড, মিল্টন কিন্তু তার 44 বছর বয়সে অন্ধ হয়েছিলেন। ইভেন হোয়েন ব্লাইন্ড, যখন তিনি অন্ধ হলেন, হিজ ট্যালেন্ট ইন্ডিউরড, তিনি অন্ধ হওয়ার পরেও কিন্তু তার প্রতিভা কমে যায়নি বা প্রতিভা থেমে যায়নি। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন অ্যান্ড লাইসিডাস, তিনি তার দৃষ্টিশক্তি হারানোর পরেও তার লেখা কন্টিনিউ করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখা দ্বারা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন এবং লাইসিডাস। 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে হোয়াট কন্ট্রিবিউটস ডিড জন মিল্টন মেক টু লন্ডন, মানে লন্ডনের জন্য জন মিল্টনের অবদান কি। জন মিল্টন যেহেতু লন্ডনে জন্মেছিলেন এবং তিনি লন্ডনের নাগরিক এবং তিনি দেশপ্রেমী ছিলেন, এটা তার কবিতা দেখলেই বোঝা যায়, তো তার অবদান তো থাকবেই তার দেশের প্রতি। দেখো, জন মিল্টন ওয়াজ এ highly influential figure in London and English history, মানে একজন প্রভাব সম্পন্ন ব্যক্তি অবশ্যই লন্ডনে, তার পাশাপাশি ইংরেজি সাহিত্যেও। হি ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং পোয়েট, তিনি একজন অসাধারণ কবি ছিলেন। উইথ হিজ মোস্ট ফেমাস ওয়ার্ক বিং প্যারাডাইস লস্ট, এই প্যারাডাইস লস্ট ছিল তার বিখ্যাত একটা কাজ। এ লং পোয়েম, একটা দীর্ঘ কবিতা, দ্যাট এক্সপ্লোরস থিমস অফ গুড, ইভিল অ্যান্ড হিউম্যান নেচার, শয়তান এবং মানুষের স্বাভাবিক যে নেচারটা, মনুষ্য স্বভাব, এটা সম্পর্কে একটা মিক্সচার। মিল্টনস রাইটিংস নট অনলি শেপড ইংলিশ লিটারেচার বাট অলসো হ্যাড এ স্ট্রং ইম্প্যাক্ট অন আইডিয়াস অ্যাবাউট পলিটিক্স অ্যান্ড রিলিজিয়ন। তার লেখায় শুধু ইংরেজি সাহিত্যকে তিনি একটা নতুন মাত্রা দেননি, এর পাশাপাশি তিনি এই যে রাজনীতি এবং ধর্ম, এই দুইটার উপর একটা স্ট্রং ইম্প্যাক্ট তার লেখায় লক্ষ্য করা যায়, একটা দৃঢ় প্রভাব তার কবিতায় আছে। কিন্তু তিনি রাজনীতি এবং ধর্মের মিক্সচার তার কবিতায় কখনোই করেননি, যেটা পিউরিটান এজের অন্যান্য কবির কবিতায় লক্ষ্য করা যায়। তাদের কবিতায় পলিটিক্স এবং রিলিজিয়নের একটা মিক্সচার আছে। মিল্টন এটা অ্যাভয়েড করেছিলেন, জন্যই মিল্টন একজন শ্রেষ্ঠ কবি হতে পেরেছিল। মিল্টন প্লেড অ্যান অ্যাক্টিভ রোল ইন পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অফ হিজ টাইম, তার সময় রাজনীতিতে কিন্তু তার প্রভাব ছিল না এমন না, রাজনীতিতেও তার একটা দৃঢ় প্রভাব ছিল। পার্টিকুলারলি ডিউরিং দ্য ইংলিশ সিভিল ওয়ার, তার সময়ে ওই 17th সেঞ্চুরিতে সিভিল ওয়ার চলছিল, গৃহযুদ্ধ। ওই যুদ্ধকালীন সময়েও তিনি
রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু রাজনীতি আর ধর্মকে তিনি গুলিয়ে ফেলেননি। হি ওয়ার্ক ফর দ্য গভর্নমেন্ট, তিনি ওই সময় সরকারের জন্য কাজ করেছিলেন। রাইটিং প্যাম্পলেটস টু সাপোর্ট দ্য রিপাবলিকান কজ, রাজনীতি সম্পর্কে লিখেছিলেন রাজনীতি গভর্নমেন্টকে সাপোর্ট করেই। অ্যান্ড ডিফেন্ডিং ফ্রিডম অফ স্পিচ, তিনি কথা বলার যে স্বাধীনতা, বাক স্বাধীনতাকে তুলে ধরেছিলেন। অ্যান্ড দ্য রাইটস অফ ইন্ডিভিজুয়ালস, এবং ব্যক্তি স্বাতন্ত্র্যকেও তুলে ধরেছিলেন তার লেখায়। হিজ ওয়ার্ক অ্যাজ এ পাবলিক রাইটার, তিনি গভর্নমেন্টের জন্য লিখলেও তাকে দেখো এখানে পাবলিক রাইটার বলা হচ্ছে, কারণ তিনি জনমানুষের জন্য লিখতে ভুলে যাননি। হেল্প ব্রিং অ্যাটেনশন টু ইম্পর্টেন্ট ইস্যুস লাইক গভর্নমেন্ট কন্ট্রোল অ্যান্ড পার্সোনাল লিবার্টি, মানে গভর্নমেন্ট কন্ট্রোলের বিষয়টাও ছিল যেমন, তেমনি পার্সোনাল লিবার্টি, ব্যক্তিগত স্বাধীনতার বিষয়টিও ছিল। ইন সামারি, মিল্টন কন্ট্রিবিউটেড টু লন্ডন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, তিনি লন্ডনের সাথে পুরো পৃথিবীতে কন্ট্রিবিউট করেছিলেন থ্রু হিজ লিটারেরি ওয়ার্কস, তার লিটারেরি ওয়ার্কস দ্বারা তিনি শুধু লন্ডনকে সমৃদ্ধ করেননি, পুরো বিশ্বের মানুষ তার লেখা পড়ে। অ্যান্ড হিজ ইনভলভমেন্ট ইন পলিটিক্যাল ডিবেটস অফ হিজ টাইম, সেই সময়ে তার রাজনীতির যে সংঘর্ষ তার সাথেও তিনি যুক্ত ছিলেন। হিজ রাইটিংস কন্টিনিউ টু ইনফ্লুয়েন্স ইংলিশ লিটারেচার অ্যান্ড থট ইভেন টুডে, তার লেখা আজও মানুষ পড়ে এবং আজও মানুষের কাছে অধিক পরিচিত, সমৃদ্ধ, এবং সেই সময় তা অনেক জনপ্রিয় ছিল। আর তার লেখার মূল বিষয়বস্তু ছিল রাজনীতি, ধর্ম এবং ব্যক্তি স্বাধীনতা। তাহলে মিল্টনের কন্ট্রিবিউশন লন্ডনের প্রতি আমরা জেনে গেলাম। এবার 3 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, ওয়াই ইজ ইট নেমড লন্ডন 82, মানে 3 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে ওয়াই ইজ ইট নেমড লন্ডন 82, মানে কবিতাটার নাম তো টু মিল্টন ছিলই, এর পাশাপাশি আরেকটা নাম হচ্ছে লন্ডন 82। লন্ডন 82 কেন ছিল এবার সেটা আমরা জানবো। এটা আমি একবার বলেই দিয়েছি, এবার কোশ্চেনে বিশদভাবে বলা আছে। দ্য পোয়েম লন্ডন 82 বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ নেমড আফটার দ্য সিটি, মানে লন্ডন সিটিকে নিয়ে লেখা। অ্যান্ড ইয়ার বিকজ ইট রিফ্লেক্টস দ্য পোয়েটস ডিপ কনসার্ন, মানে কবির দৃঢ় মনোভাব ফর দ্য মোরাল অ্যান্ড সোশ্যাল ডিক্লাইন অফ ইংল্যান্ড অ্যাট দ্য টাইম, মানে 1802 সালে যে ইংল্যান্ডের যে সামাজিক, মানে যে অবক্ষয় নেমে এসেছিল, সেই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে যে কবির প্রতিক্রিয়া, সেটাকে কেন্দ্র করে কবিতাটা লেখা। ইন দ্য পোয়েম, এই কবিতায়, ওয়ার্ডসওয়ার্থ অ্যাড্রেসেস দ্য ফেমাস পোয়েট জন মিল্টন, উইশিং দ্যাট, কবি চেয়েছিলেন এই কবিতাটার মাধ্যমে যে মিল্টন ওয়ার অ্যালাইভ, যদি মিল্টন বেঁচে থাকতো, টু রিস্টোর ইংল্যান্ডস লস্ট ভার্চুস, মানে ইংল্যান্ডের যা কিছু হারিয়ে গেছে বা খোয়া গেছে, সাস অ্যাজ ফ্রিডম স্বাধীনতা, মোরালিটি অ্যান্ড নোবেলিটি, যা কিছু হারিয়ে গেছে, ফ্রিডম, মোরালিটি, নোবেলিটি, সব কিছু যেন জন মিল্টন আবার ফেরত আনতে পারে। বাই ইউজিং লন্ডন 82 অ্যাজ দ্য টাইটেল, লন্ডন 1802 এটাকে শিরোনাম হিসেবে ব্যবহার করে ওয়ার্ডসওয়ার্থ হাইলাইটস দ্য স্পেসিফিক টাইম, মানে 1802 সালে যে অরাজকতার সৃষ্টি হয়েছিল, এই স্পেসিফিক টাইমটাকে বোঝানোর জন্য 1802 সালটাকে ওয়ার্ডসওয়ার্থ ব্যবহার করেছেন। অ্যান্ড প্লেস, মানে লন্ডনেই তো ঘটেছিল ঘটনাটা। ইন হুইচ হি সিজ ইংল্যান্ড অ্যাজ করাপ্টেড, মানে ইংল্যান্ড তখন করাপ্টেড হয়েছিল। অ্যান্ড ইন নিড অফ মোরাল রিনিউয়াল, এবং ইংল্যান্ডের নতুন করে আবার জাগরণের প্রয়োজন হয়েছিল। দ্য টাইটেল সেটস দ্য হিস্টোরিক্যাল অ্যান্ড সোশ্যাল কনটেক্সট অফ দ্য পোয়েমস মেসেজ, মানে কবিতার মাধ্যমে কবি যে বার্তাটা পৌঁছাতে চেয়েছেন আমাদের কাছে 1802 সালের সময়ে ইংল্যান্ডের যে অবস্থাটা, সেইটাই টাইটেল দেখেই বোঝা যাচ্ছে যে 1802 সালে লন্ডনে কোনো ঘটনা ঘটেছিল, কবি তার কবিতায় সেই বিষয় সম্পর্কেই বোঝাতে চেয়েছেন। এটাই হচ্ছে নামকরণের সার্থকতা। এবার 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে, হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট মিল্টন টু কাম ব্যাক, মানে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কেন জন মিল্টনের কাম ব্যাক আশা করছেন। ইন দ্য পোয়েম ওয়ার্ডসওয়ার্থ কলস ফর মিল্টনস রিটার্ন, মানে ওয়ার্ডসওয়ার্থ মিল্টনের ফিরে আসা প্রার্থনা করছেন। বিকজ হি বিলিভস, সে বিশ্বাস করে, ইংল্যান্ড হ্যাজ লস্ট ইটস ফর্মার গ্লোরি, ইংল্যান্ড তার যে আসল গ্লোরিটা, মানে এর সব কিছুই আর ইংল্যান্ড হারিয়ে ফেলেছে।
ওয়ান্স এ ল্যান্ড অফ ইন্টালেকচুয়াল জম, মানে ইংল্যান্ড এক সময় বেশ সমৃদ্ধ ছিল। হিরোইজম, লিবার্টি, মানে এর বুদ্ধি, স্বাধীনতা সবকিছু দ্বারা ইংল্যান্ড একসময় সমৃদ্ধ ছিল। ইংল্যান্ড ইজ নাও ইন ডিক্লাইন, কিন্তু ইংল্যান্ড এখন কি ধ্বংসের পথে। ইংল্যান্ডের যত জ্ঞান, প্রজ্ঞা, সৌন্দর্য ছিল সবকিছু এখন বিলুপ্তির পথে। পিপল হ্যাভ বিকাম সেলফিশ, এমনকি ইংল্যান্ডের অধিবাসীরাও এখন স্বার্থপর হয়ে পড়েছে। অ্যান্ড ভার্চুস লাইক রিলিজিয়াস ফেইথ, এমনকি ধর্মীয় বিশ্বাস, হিরোইজম, সাহসিকতা অ্যান্ড ফ্রি থিঙ্কিং হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড। ধর্মীয় বিশ্বাস, সাহসিকতা, মুক্তবুদ্ধির চিন্তা সবকিছুই এখন ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য হয়ে গেছে। ওয়ারসথ আর্গুস দ্যাট ওয়ানলি সামওয়ান লাইক মিল্টন, ওয়ারসথ ভাবেন বা মনে করেন যে মিল্টনের মতো কোনো মানুষ, হু এম্বডিড পিওরিটি, ফ্রিডম অ্যান্ড ভার্চু, মানে মিল্টনের মতো মানুষ যার মধ্যে পিওরিটি আছে, ফ্রিডম আছে, ভার্চু আছে, এই গুণগুলি যার মধ্যে আছে, সেই একমাত্র এই ইংল্যান্ডের গ্রেটনেসটাকে আবার ফিরিয়ে আনতে পারবে। ক্যান রিস্টোর ইংল্যান্ডস গ্রেটনেস, মানে ইংল্যান্ডের এই মহত্বটাকে আবার ফিরিয়ে আনতে পারবে, যা কিছু ধ্বংস হয়ে গেছে সেগুলোকে। মিল্টনস কোয়ালিটিস, মিল্টনের কোয়ালিটি সম্পর্কে কবিতায় দেখো অনেক কিছুই বলা আছে, কবিতা পড়ার সময় আমরা দেখেছি। অ্যাকর্ডিং টু ওয়ারসথ, ওয়ারসথের ভাষ্য মতে মিল্টনের যে কোয়ালিটি আছে, কুড ব্রিং পিস অ্যান্ড প্রসপারিটি টু দ্য কান্ট্রি, এই দেশে সেগুলো আবার শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। দ্য পয়েট বিলিভস দ্যাট, মানে উইলিয়াম তারও বিশ্বাস করেন যে ইফ দ্য পিপল অফ ইংল্যান্ড ফলো মিল্টনস, যদি মিল্টনের উদাহরণগুলো ইংল্যান্ডের মানুষজন ফলো করে, দে ক্যান রিক্লেম দ্য নেশনস লস্ট গ্লোরি, ইংল্যান্ডের যে মান সম্মান, মহিমান্বিত যা কিছু খোয়া গেছে সেগুলো আবার ফেরত আনতে পারবে যদি তারা উইলিয়াম ওয়ারসথের মতো জন মিল্টনকে ফলো করে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার 5 নাম্বার প্রশ্নটা হচ্ছে রাইট আ সামারি অফ দ্য পোয়েম, মানে কবিতাটার ওভারঅল সামারি, যাতে আমরা কবিতার ক্লিয়ার মিনিংটা পেয়ে যাব। দেখো, দ্য পোয়েম ইজ এ ট্রিবিউট টু মিল্টন বাই ওয়ারসথ, কবি ওয়ারসথের দ্বারা জন মিল্টনের প্রতি এর একটা ট্রিবিউট হচ্ছে এই কবিতাটা, নিবেদন। দ্য পোয়েট আস্কস মিল্টন টু রিটার্ন টু ইংল্যান্ড, ওয়ারসথ প্রার্থনা করেন যে ইংল্যান্ডে যেন আবার জন মিল্টনের আবির্ভাব ঘটে। সিম্বলাইজিং দ্য রিটার্ন অফ দ্য কোয়ালিটিস হি পজেসড, মিল্টন তো অনেক আগে মারা গেছেন, তার রিগেইন বা রিক্লেম তো আর সম্ভব না, তিনি তো আর ফিরে আসতে পারবেন না, কিন্তু কবি ওয়ারসথ চাচ্ছেন মিল্টনের ফিরে আসা সম্ভব না হলেও মিল্টনের যে কোয়ালিটিগুলো ছিল সেগুলো যেন আবার ফিরে আসে। ইংল্যান্ডের আবার সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য তার এই কোয়ালিটিগুলোর কালচার করা অনেক প্রয়োজন। ইংল্যান্ড ওয়াজ ওয়ান্স এক সময় ছিল বুদ্ধিমত্তা, সাহসিকতা এবং স্বাধীনতার একটা দেশ উইথ এ গ্লোরিয়াস পাস্ট, এর একটা মহিমান্বিত অতীত আছে। পিপল ওয়ার ফ্রি অ্যান্ড এনজয়েড দেয়ার রাইটস, মানুষ ছিল মুক্ত এবং স্বাধীন, তা তাদের যত বেসিক হিউম্যান রাইটস আছে সব সঠিকভাবে পেত। বাট নাও, কিন্তু এখন কি হচ্ছে, ইংল্যান্ড হ্যাজ লস দ্যাট গ্লোরি, ইংল্যান্ড তার গ্লোরিটা হারিয়ে ফেলেছে 1802 সালে এসে। ইট হ্যাজ বিকাম লাইক স্ট্যাগন্যান্ট ওয়াটার, মানে এটা বদ্ধ পানির মতো, মানে ঝর্ণার পানি যদি বদ্ধ হয় তাহলে আর কি হলো, সেই রকম অবস্থা। উইথ লস্ট ভ্যালুস লাইক ফেইথ, হিরোইজম অ্যান্ড ফ্রি থিঙ্কিং, বদ্ধ পানির মতো তো হয়েছেই, তার সাথে সাথে তার ভ্যালুগুলোও হারিয়ে ফেলেছে, বিশ্বাস, সাহসিকতা, স্বাধীন চিন্তা বা মুক্ত চিন্তা কিছুই আর এখানে নেই। পিপল হ্যাভ বিকাম সেলফিশ, মানুষ আত্মকেন্দ্রিক হয়ে গেছে, তারা এখন শুধু নিজেদেরটাই ভাবছে, পুরো দেশের ওয়েলফেয়ার নিয়ে আর তারা ওয়ারিড না। অ্যান্ড দ্য কান্ট্রি ইজ ইন ডিক্লাইন, এবং পুরো দেশটাই এখন এই সেলফিশনেসের কারণে ধ্বংসের পথে। তো মিল্টন নোন ফর হিজ ভার্চুস, ফ্রিডম অ্যান্ড স্ট্রেংথ, মিল্টন তার যে গুণ, স্বাধীন চিন্তা আর শক্তির জন্য পরিচিত, ওয়াজ পিওর, ম্যাজেস্টিক অ্যান্ড হাম্বেল, মিল্টনের প্রশংসা করা হয়েছে আর কি, মিল্টন ছিল মহিমান্বিত, শুদ্ধ। ওয়ারসথ সিজ মিল্টন অ্যাজ এ পারফেক্ট রোল মডেল, মানে উইলিয়াম ওয়ারসথ কবি জন মিল্টনকে একজন পারফেক্ট রোল মডেল হিসেবে চিন্তা করেন, এই গুণগুলোকে ফলো করবে। টু রিস্টোর ইংল্যান্ডস লস্ট গ্লোরি, মানে ইংল্যান্ডের যে গ্লোরিটা হারিয়ে গেছে এই গ্লোরিটাকে ফিরিয়ে আনার জন্য জন মিল্টনকে অনুসরণ করবে। এটাই হচ্ছে এই কবিতার মূল থিম। আশা করছি এই 5টা কোশ্চেন দ্বারা তোমরা কবিতার ওভারঅল যা মূল থিম তা বুঝতে পেরেছো। আর আমি কবিতাটাকে অর্থসহ লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করেছি। সিনোনিম অ্যান্টোনিমগুলো আশা করছি তোমাদের জন্য হেল্পফুল হবে।
আর আজকের মতো ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। তোমাদের নেক্সট কোন লেসন সম্পর্কে জানার আছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে এবং এই লেসনটা কেমন লাগলো সেটাও জানাতে পারো। ধন্যবাদ।